জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় তোমরা খাতা উত্তর কিভাবে লিখবা এই পয়েন্টগুলো ক্লিয়ার করব। তার সাথে তোমাদেরকে আমরা একটা প্রশ্নের প্যাটার্নটা বুঝাবো যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো, এবং খাতায় লেখার ক্ষেত্রে তোমাদের কৌশলগুলো কি হবে, এখানে তোমরা কিভাবে কি লিখবা সেটা একটু তোমাদের পেজ বাই পেজ বুঝিয়ে দিব। বেশি নাম্বার পাওয়ার কিছু কৌশলও তোমাদেরকে শিখাবো। ওভারঅল একটা ভিডিওতে কমপ্লিট সলিউশন দিচ্ছি। আমরা রিসেন্টলি ভিডিওগুলোতে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্নটা করছিল যে ভাইয়া আমরা কিভাবে খাতা উত্তর লিখবো। দেখো তোমরা অলরেডি এইচএসসি কমপ্লিট করে এসেছো, তো দেখা যায় ওইখানে খাতা লেখার এখানে খাতা লেখার মধ্যে তফাৎ হচ্ছে যে ওইখানে ছিল সৃজনশীল, যেখানে ক খ গ ঘ পার্ট ছিল, এমসিকিউ ছিল, আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারিক ছিল, বাট এখানে পার্টটা পুরোপুরি আলাদা। ওকে, আবার কথা হচ্ছে ওখানে যে টিচাররা ছিল তারা এক ক্যাটাগরির, এখানে টিচারদের ক্যাটাগরিটা আবার আলাদা। টিচারের মন মাইন্ড বুঝে তোমাকে খাতা লিখতে হবে, আর যাই করো না কেন টিচারকে যদি রিড করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। খারাপ লেখাপড়া করেও, খারাপ প্রস্তুতি নিয়েও শুধুমাত্র উত্তর উপস্থাপন বা খাতা উপস্থাপন যদি পারফেক্টলি করতে পারো। সময় লস না করে আমরা একটু মূল টপিকে যাই, ভিডিও বড় হতে পারে, বাট আমার মনে হয় যে শেষ পর্যন্ত দেখবা তারা অনেক বেশি উপকার পাবে। আর নিয়মিত সব আপডেটগুলো পেতে, এরকমের গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করা ইম্পর্টেন্ট। প্রথমে এসে ওএমআর শিট। দেখো ওএমআর শিট নিয়ে আমরা রিসেন্টলি গতকালকে পরশু একটা ভিডিও আপলোড করেছি, কীভাবে ওএমআর শিট কাভার পেজ পূরণ করবে সেটা একটু দেখে নিবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, তাই আসলে এখানে আর ওএমআর শিট নিয়ে কথা বললাম না। ওএমআর শিট নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আমার করা আছে। দুই হচ্ছে মার্জিন দেওয়ার নিয়ম। মার্জিন দেওয়ার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যে ভুলটা করো, যে মার্জিন, এখানে একটা কথা বলি, ন্যাশনাল ইউনিভার্সিটির খাতাগুলো কিন্তু অনেক মোটা হয়, অনেকগুলো পেজ হয়, তো এখানে প্রথমত মার্জিন তোমাকে দিতে হবে, দ্বিতীয়ত মার্জিন কলম দিয়ে দেওয়া যাবে না, তৃতীয়ত মার্জিন তোমার পেন্সিল দিয়ে দিতে হবে, চতুর্থত তুমি চাইলে মার্জিন নাও দিতে পারো, তবে সেটা খাতা ভাঁজ করে মার্জিনের জন্য জায়গা রাখতে হবে। মার্জিনের জন্য জায়গা কেন রাখতে হয়? কারণ শিক্ষক ওইখানে নাম্বারগুলো লেখে। তুমি ধরো না যে একটা কোশ্চেন লিখেছো 10 পেয়েছো, ধরো না এই যে পেজটা আছে, আমি পেজটা দিয়ে বুঝাই দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। এই কোশ্চেনটা তুমি লিখেছো, এখানে তুমি লিখছো, এখন তুমি যদি এই মার্জিনটুকু তুমি যদি না দাও তাহলে শিক্ষক এই কোশ্চেনের নাম্বার কোথা দিবে? তুমি যদি এই পর্যন্ত লেখা শুরু করো, নাম্বার কই দেবে শিক্ষক? তার এখানে নাম্বার দেওয়া লাগবে না, যে একে একইভাবে দিতে হবে না। তো এই মার্জিনের জায়গাগুলো তোমাদেরকে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। দেন আরেকটা কোশ্চেন এখানে আসছে, সেটা হচ্ছে যে প্রশ্ন পাওয়ার পর করণীয়। এটা যদি একদম ছোট্ট করে বলি, দেখো প্রশ্ন পাওয়ার পরে সুন্দর করে পুরো প্রশ্নটা পড়বা, একদম এক থেকে শেষ পর্যন্ত। কোনগুলো কমন পড়েছে সেগুলো তুমি দাগাই নাও। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে প্রশ্নের সিরিয়াল মেনটেন। অনেক শিক্ষার্থী এটা কনফিউজ, কারণ প্রশ্নের উপর লেখা থাকে ধারাবাহিকভাবে লেখো, বাট ধারাবাহিকভাবে না লিখলে কি তোমরা কেউ মেরে ফেলবে? আমি তো জানি না কেউ মেরে ফেলবে কিনা, বাট যেহেতু তোমাকে কেউ মারতেছে না, তাই তুমি তোমার মনের মতো করে লেখা, আমার কাছে এটা মনে হয়। যদি সম্ভব হয়, তোমার যদি প্রশ্ন সবই কমন পড়ে, তাহলে ট্রাই করো প্লিজ ধারাবাহিকভাবে লেখার। কেন বলো তো? কারণ শিক্ষক ওই যে তোমাদের ওএমআর শিটের নিচের অংশে দেখবা যে যেখানে নাম্বার দেওয়ার সুযোগ আছে, 1 নম্বর প্রশ্নে কত পাইছো, 2 নম্বর প্রশ্নে কত পাইছো, এভাবে 1 2 এর একের সামনে ফাঁকা ঘর আছে, এভাবে করে 1 2 3 4 5 6 10 15 পর্যন্ত যায় ফাঁকা ঘরগুলো। এখন কি দাঁড়াইছে দেখো, তোমরা যদি সিরিয়াল মেনটেন করো শিক্ষকের এই জিনিসের সুবিধা হয়, কিন্তু কোনো কারণে দেখা গেল যে তোমার প্রশ্ন কমন পড়ছে 1 নম্বর, তারপর প্রশ্ন 10 নম্বর। এখন তাহলে কি তুমি একের পরে তুমি বসে থাকবা, যা ইচ্ছা তাই লিখবা, তারপর সবার শেষে 10 নম্বর লিখবা? একদম ভুল আইডিয়া। কেন বলো তো? কারণ 10 নম্বর যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা তোমার কমন, ওই কোশ্চেনটা তুমি যদি প্রথমে লেখো, 1 নম্বরে লেখো, তাহলে তোমার কি হবে, 10-এ 10 পাওয়ার পসিবিলিটি আছে। বাট ওই কোশ্চেনটা যদি তুমি সিরিয়াল মেনটেন করে সবার শেষে লেখো, তখন কিন্তু 10-এ 10 না, হাতে লেখা খারাপ হবে, লেখার মান খারাপ হচ্ছে, তোমার অত ভালো মনেও থাকবে না, এলোমেলো হবে, সব কিছু মিলিয়ে হচ্ছে না। সো তুমি ট্রাই করবো এটা প্রথম দিকেই লেখার। এখানে সিরিয়াল মেনটেন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি প্রপারলি লিখছো কিনা, তোমার লেখাটা সুন্দরভাবে উপস্থাপনটা জরুরি। সিরিয়ালটা টিচারের কষ্ট হলে সে ম্যানেজ করে নেবে, খাতা দেখার জন্য তুমি টাকা দাও, ঠিক আছে, এটা তারা বলে দেয়, বাট এত মেনটেন না। আমরা আজীবন 4 বছর 5 বছর পড়ছি অনার্সে, মাস্টার্সে, আমরা কোনো সময় সিরিয়াল মেনটেন করি না। এর পরবর্তী প্রশ্ন আসছে উত্তর লেখা নিয়ম। এটা নিয়ে তো কথা বলবো আমরা পেজ বাই পেজ, এটা নিয়ে এই জন্য আমরা এখানে রেখে দিলাম। টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট, রিভিশন প্ল্যান এটা ইম্পর্টেন্ট। তো আমরা আগে টাইম ম্যানেজমেন্ট একটু বলে নেই। তুমি ধরো 10 মার্কের একটা কোশ্চেন, আমি তোমাকে এখান থেকে কোশ্চেনটা বুঝাই, কোশ্চেন প্যাটার্নটার সাথে দেখে নিও। ধরো এখানে একটা কোশ্চেন আছে যে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক সংস্কৃতি বৈচিত্র্য কিভাবে এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক সংহতিকে প্রভাবিত করেছে, সমালোচনামূলক বলে বিশ্লেষণ করো। এই কোশ্চেনের মান কত? 10। এই কোশ্চেন লেখার জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ? 30 মিনিট। তাহলে তুমি এই কোশ্চেনটা 30 মিনিটে সলভ করবে, এটা তোমার মাথায় ঢুকাতে হবে যে আমার পরীক্ষা শুরু 1:30টায় অথবা 2টায়, 2টা থেকে 2:30 পর্যন্ত আমি এই কোশ্চেনটা লিখবো। 30 পর্যন্ত, এর বেশি 31-এর জন্য না যে, তার মধ্যে আমাকে যে কোনোভাবে সলভ করতে হবে, লাগলে আরও 2 মিনিট আগে সলভ করে, যাতে করে একবার দেখে নিতে পারবো যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তার মানে যদি একদম সহজ করে আরও একটা ক্যালকুলেশন করে দিই,
1 মার্কের জন্য তুমি 3 মিনিট সময় পাচ্ছ। এই যে 2 মার্কের কোশ্চেন এখানে পাচ্ছ 6 মিনিট, এখানে 8 মার্কের কোশ্চেন 6 এখানে পাচ্ছ 24 মিনিট তুমি পাচ্ছ, এখানে 4 মার্কের কোশ্চেন এখানে পাচ্ছ তুমি 12 মিনিট, এখানে 6 মার্কের এখানে তুমি পাচ্ছ হচ্ছে যে 318 মিনিট, এখানে 10 মার্ক এখানে 30 মিনিট। এভাবে ধরে ধরে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো, তোমার পরীক্ষার কোনো কোশ্চেন বাদ যাবে না, সব কোশ্চেন তুমি অ্যান্সার করে আসতে পারবা। তোমার এমন হইতে পারে যে কোনো কোশ্চেনটা আগে সলভ করলে তোমার যা সময় বেঁচেও যাবে। সো এই টাইম ম্যানেজমেন্ট তোমাকে মাথায় রাখতে পারে। ঘড়ি ব্যবহার করবা, যে ঘড়িতে একদম টাইমটা খুব সুন্দর করে দেখা যায়, এরকম ঘড়িটা ডানাতে অবশ্যই বামাতে ব্যবহার করবা, যাতে করে লেখার সাথে সাথে তুমি দেখতে পারো যে কখন কি বাজে, কত সেকেন্ড, কত মিনিট, কত কি হচ্ছে সব দেখে নিবা। আর কোশ্চেন প্যাটার্ন এখান থেকে দেখে, অনেকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, তাও একটু বুঝিয়ে বলি। কোশ্চেন এমন 10 মার্কেরও আসবে, আবার এরকমের এই যে দেখতে পাচ্ছ ক খ, এখানে 8 এবং 2 এবং 8-এর আসছে, এখানে আবার দেখতে পাচ্ছ ক খ 4 এবং 6-এর আসছে, এভাবেও আসবে। কোশ্চেন প্যাটার্নটা এটা ডিপেন্ড করে বিভিন্ন সময় প্রশ্ন করতে কিভাবে করছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে, ধরো না কোনো কারণে তুমি এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ক্ষমতা বিভাজনের তত্ত্ব কিভাবে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে, স্বৈরাচার রোধ করে, তা আলোচনা করো। এই কোশ্চেনটা তুমি পড়ছো 10 মার্কের জন্য, কিন্তু আসছে 6 মার্কে, তাহলে 6 মার্কের মতো করে তুমি লেখো, 10 মার্কের জন্য অত বড় করে লেখার দরকার নেই। এই পয়েন্টটা বুঝতে পারলে কনভার্টটাও তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি বাজিমাত করতে পারবা। এর পরবর্তী যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে রিভিশনটা একটা ছোট্ট করে বলে দেই। যখন তুমি খাতা লিখবা, পুরো খাতা কমপ্লিট করে ফেলবা, ট্রাই করবা মিনিমাম 10 মিনিটে কমপ্লিট করবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার খাতাগুলো পড়ার, বিশেষ করে সিরিয়ালগুলো মেনটেন করছো কিনা, 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, ক খ গ ঘ এগুলো প্রপারলি লিখছো কিনা, এটা ইম্পর্টেন্ট। আবার তোমার হচ্ছে যে এটাও খেয়াল করবা যে তোমার হচ্ছে যে প্রত্যেকটা বানান ঠিক আছে কিনা, বিশেষ করে কিছু কিছু বানান আছে বা একদম চোখে পড়ে, বা কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে যেগুলো চোখে পড়ছে, সেখানে সব ঠিক আছে কিনা এগুলো চেক করবে। রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ভুল সমাধান হয়ে যায়, কারণ অনেক ভুল আমরা করি, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। আর এবার সেই উত্তর লেখার নিয়ম নিয়ে দেখো, এই পেজটা খেয়াল করো, এইটা একটা তোমাদের পরীক্ষার পেজ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, ঠিক আছে। এভাবে ধরে আমি তোমাকে এটা বুঝাই, তোমরা সুন্দর করে লিখবে। এখানে 1 নং প্রশ্ন উত্তর ক, ক যদি হয় মানে এমন হয় যদি ওটা সিঙ্গেল পার্ট, তাহলে তুমি 1 নং প্রশ্ন উত্তরই লেখো, এখানে ক লেখার দরকার নাই, ক লেখার দরকার নেই, কটা থাকবে না। বা যদি এমন হয় যে না ওইটা দুটো পার্ট আছে ক এবং খ, তাহলে তুমি ক খ লেখো, তখন তুমি ক খ লেখো, আর তো দরকার নেই। কিন্তু এটা পয়েন্টটাকে বুঝে নিবা। তো ধরো না যে আমার এখানে এই প্রশ্নটার ক খ গ 3টা পার্ট আছে, ক খ গ 3টা পার্ট আছে, তো আমরা এইভাবে লিখবো। 1 নং প্রশ্ন উত্তর ক, ক আমার এখানে বলা হয়েছে ধরুন যে বাজাজোৎকর নিয়ে একটা কথা বলেছে, আমরা এখানে কোশ্চেন লিখে এখানে এই মানে ক মার্কের যে কোশ্চেন, যদি তোমার হয় সেটা 1 মার্কের বা 2 মার্কের হইলে মোটামুটি আমি ট্রাই করতে পারি, এখানে আমরা পেজ অনুযায়ী কথা বলবো। 1 মার্কের জন্য মোটামুটি দেয় যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন বলে, তাহলে সর্বোচ্চ 2 লাইন থেকে 3 লাইন, আর 2 মার্কের জন্য 4 থেকে 5 লাইন, মানে হাফ পৃষ্ঠা থেকে একটু বেশি লিখতে পারি। 3 মার্কের জন্য আমি 1 পৃষ্ঠা লিখবো, 3 মার্কের জন্য পুরো 1 পেজ লেখার চেষ্টা করবো আমরা, ওকে, এইটা মাথায় রাখবা। এবং 4 মার্ক যদি হয় তখন আমরা 2 পেজ লেখা ট্রাই করবো। কিভাবে 4 মার্কের জন্য 2 পেজ আমি একটু বুঝিয়ে বলি। তোমার 3 মার্কের জন্য 1 পেজ পারফেক্ট হয়, কিন্তু এর পরবর্তী যত মার্ক হবে তার 2 মার্ক প্রতি 1 পেজ করে আমরা লেখার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। 10 মার্কের একটা কোশ্চেন মিনিমাম 5 পেজ লিখতে হবে, 5 পেজ। যদি 6 মার্কের হয় তাহলে 3 পেজ, যদি 8 মার্কের হয় 4 পেজ লিখতে হবে। এভাবে একটা ক্যালকুলেট করে তুমি ধারণা পেতে পারো যে কত পৃষ্ঠা পর্যন্ত লেখা লাগতে পারে। কিন্তু এমন হলো যে কোনো লেখাটা আসছে একটা অঙ্ক, সেখানে তো 2-3 পেজ হবে না, সেখানে অঙ্ক যতটুকু ততটুকু লেখো। বলছে একটা চিত্র লিখতে অথবা একটা তালিকা লিখতে, তার তালিকা যতটুকু হবে ততটুকু লেখো, এখানে আর পেজ তখন আর মেনটেন করা লাগবে না, ওকে। সো এখানে তোমরা যখন লিখবা তখন ধরো না তোমার এই পয়েন্টে এসে তোমার অ্যান্সারটা শেষ হয়ে গেছে, মাঝখানে এই জায়গাটা তুমি কি রাখবা, ফাঁকা রাখবা, তারপর আবার লিখবা 1 নং প্রশ্ন উত্তর খ, দেন এখানে উত্তর লিখে তুমি আবার উত্তর লেখা শুরু করবা, ঠিক আছে। এবার লিখবা 1 নং প্রশ্ন উত্তর গ, এখানে গ সুন্দর করে লিখে দিবা। তবে এখানে যে প্রশ্নগুলো একটু বড় থাকবে, 4 মার্কের, 5 মার্কের, 6 মার্কের বা 8-10 মার্কের, সেগুলোতে তোমরা সুন্দর করে এখানে উত্তর না লিখে তোমরা লিখবা ভূমিকা। কি লিখবা, ভূমিকা। দেন তোমরা এখানে সুন্দর করে ভূমিকাগুলো আলোচনা করবা, প্রথম দিকে ওই প্রশ্নে কি বলেছে সেটা আলোচনা করবা, এর পরবর্তীতে তোমরা ওই প্রশ্নে এক্স্যাক্টলি কি চেয়েছে সেইটা তোমরা জিনিসটা লিখবে, সেই জিনিসটা লিখে তোমরা সেটা আন্ডারলাইন করে দিবা। তারপরে সেই জিনিসটা তুমি এরপরে এক্সপ্লেন করবা তোমার জায়গা থেকে, এক্সপ্লেন করে পরবর্তী পেজে যখন তুমি আবার যাবা, তুমি কি করবা, পরবর্তী পেজে আবার তুমি লাস্টের দিকে উপসংহার লিখবা।
4, 6, 8, 10 এই মার্কগুলোতে ট্রাই করবা ভূমিকা, মূল পয়েন্ট এবং উপসংহার এই পয়েন্টগুলো রাখার। এতে করে তোমার প্রশ্নটা সুন্দর হবে এবং এখানে ভূমিকাকে ভূমিকার মতো করে লিখতে হবে। যেমন ধরো না, প্রশ্ন করেছে বাজারজাতকরণ সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য লেখো। তাহলে তুমি আগে ওই ভূমিকায় লেখো বাজারজাতকরণ কি, দেন মাঝখানে লেখো গুরুত্বপূর্ণ তথ্যগুলো, দেন উপসংহারে লেখো যে এতক্ষণ আলোচনা করলাম বা পরিশেষে আলোচনা করলাম বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যেগুলো বর্তমানে প্রচলিত এবং এগুলো দিয়ে কাজ করলে বাজারজাতকরণে ভালো কিছু করা যাবে বা সামথিং এন্ডিং করে দিবা। এভাবে করে করে বুঝে বুঝে লিখতে হবে। আশা করি বুঝতে পারছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের যে 8 বা 10 মার্কের কোশ্চেন, এইগুলোতে ট্রাই করবা পয়েন্ট আকারে লেখার। এই পয়েন্ট আকারে লেখার ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়েছি যে পয়েন্ট লেখো। ধরো না তোমাকে বলা হয়েছে একটা কোশ্চেনের যে একটু বললাম বাজারজাতকরণের যে গুরুত্বপূর্ণ গুরুত্ব বা আওত্তা অথবা কোনো একটা বলো পরিধি অথবা কোনো একটা মূলনীতি আলোচনা করো। তাহলে তুমি আগে এখানে লেখো যে মূলনীতি এরকমের লিখে দেন তুমি এটা ক্লোন করে রেখে দাও, এটাকে আন্ডারলাইন করে রেখে দাও। তারপরে তুমি কি করো, আগে এই 10টা টপিক তুমি সুন্দর করে এখানে লিখে ফেলো, পয়েন্টগুলো আগে লিখে ফেলো। পয়েন্টগুলো তুমি আগে এভাবে লিখে ফেলো। তোমার কাজ হচ্ছে যে প্রথম এক পেজটা মিনিমাম যদি তোমার 10 মার্কের জন্য হয় তাহলে 10 থেকে 15টা পর্যন্ত পয়েন্ট বা তোমার হচ্ছে এটাকে কি বলে, যেটাই বলি না কেন পয়েন্ট বলি আমরা অনেক সময়, যেটাই কোটেশন বলি সেটা আমরা এখানে লিখে ফেলবো। আগে তার ধাপ করে লিখে ফেলবো, দেন পরবর্তী সেগুলো বিশ্লেষণে যাব। কেন? কারণ শিক্ষক যখন এই পয়েন্টগুলো পড়বে তখন অনেক সময় সে বিশ্লেষণ দেখে না, এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে বুঝতে পারে তুমি এই অ্যান্সারটা পারো এবং এতে লেখার সৌন্দর্য বাড়ে, শিক্ষক ইমপ্রেস হয়। ওকে, 8 থেকে 10 মার্ক বা 6 থেকে 8 মার্ক 10 মার্ক এগুলো হয় বিশেষ করে যেগুলোতে কারণ চাইবে, প্রকারভেদ চাইবে, শ্রেণী বিভাগ চাইবে, স্তর চাইবে, যেগুলো আসলে পয়েন্ট আকারে আছে, পড়ে এসেছো পয়েন্ট আকারে, ওইগুলো পয়েন্ট আকারে তো মাস্ট লেখা লাগবে। ট্রাই করবা। তার সাথে সাথে ভূমিকা লিখবা, উপসংহার লিখবা, যেটা বললাম। এবার গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করো। ধরুন যে একটা গুরুত্বপূর্ণ লাইন লিখেছো, যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ধরুন যে তোমার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বললাম, একটা ইম্পর্টেন্ট লাইন এসেছে যেটা একজন খুব বড় একজন ব্যক্তি বলেছে, তোমার মনে আছে ব্যক্তির নামও এবং তার লাইনটা, তুমি সুন্দর করে আন্ডারলাইন লিখে দাও, শিক্ষকের চোখের জন্য পড়ে। এটাই শিক্ষক ইমপ্রেস হবে যে হ্যাঁ স্টুডেন্ট তো পড়ে, ও তো এই লাইনটা জানে, শিক্ষক তো পড়ায়, সে তো জানে যে তুই কোন লাইন কোথা থেকে এসেছে। আবার ভুল লাইন আন্ডারলাইন করো না। তার সাথে সাথে যখন তুমি কোনো একটা সাবটাইটেল লিখছো, মানে কোশ্চেনের কি চেয়েছে সেটা বলতে গিয়ে সাবটাইটেল লিখছো, এই যেমন আমি এখানে লিখছি ধরো না যে মূলনীতি কাকে বলে, যখন আমি এটা লিখছি আমি কি করছি, এটা নিচে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে করে শিক্ষকের চোখে পড়ে। এবং এখানে তোমরা কলম ব্যবহার করতে পারো। লাইক কলমের ব্যাপারটা মিসিং আছে, এখানে আমরা বলি নাই কিন্তু আমি এটা বলে দিই। তোমরা যখন এই যে 1 নং প্রশ্ন তো এখানে আমরা লিখেছি, দেখো তো কি কলম ব্যবহার করেছি, আমরা এখানে নীল কলম ব্যবহার করেছি। উত্তর এখানে যদি আমরা যদি লিখি এখানে ভূমিকা, এই যে ভূমিকা, এখানে আমরা নীল কলম ব্যবহার করবো, এই যে নীল কলম আমরা এখানে আন্ডারলাইন করবো নীল কলম দিয়ে, এবং এই ভূমিকা কথাটা চাইলে আমরা নীল কলম দিয়ে লিখতে পারি। কলম সর্বোচ্চ কালো এবং নীল। অনেকে দেখি বেগুনি কথা নিয়ে কমেন্ট করছো, সবুজ, এইগুলো কোনো কলম ব্যবহার করো না। নীল কলম ব্যবহারের অনুমতি নেই, কিন্তু যেহেতু এটা কালোর মতো ডিপ কালার তাই ব্যবহার করার অনুমতি আছে। আমাদের খাতা খুবই বিচ্ছিরি লাগবে অন্য কোনো কালার ব্যবহার করলে। সাদার সাথে কালো অথবা নীল পর্যন্ত যায়, আর লাল তো টিচারের কালার, টিচার ব্যবহার করবে। লাস্ট একটা পয়েন্ট হচ্ছে তালিকা, চিত্র, অঙ্ক। দেখো যারা পরীক্ষায় প্লাস পাইতে চাও তারা যত প্রকার পরীক্ষায় তালিকা আসবে বা চিত্র আসবে, অঙ্ক আসবে, সেগুলো করা ট্রাই করো। আমি দেখছি এইসব জায়গায় শিক্ষক কখনো নাম্বার কাটতে পারবে না। তুমি একটা চিত্র আসছে, ধরুন একটা ডায়াগ্রাম আসছে, এরকম একটা পাই চার্ট আসছে, তোমাকে বলছে যে 4টা স্তর বলো, তো তুমি এখানে সুন্দর করে 1 2 3 4 স্তর দেখাই দিলে। এই রকমের সুন্দর প্রেজেন্টেশন কয়জন দেয়? অনেকে তো এরকমের সিরিয়াল লেখে 1 2 3 4 করে লিখে দেয়, এভাবে লিখে দেয়। অনেকে তো আবার এও লেখে না, অনেকে আবার এরকম লেখে 1 2 3 4। এখন দেখো কোনটা সুন্দর, এইটা না এইটা। এইভাবে যখন তুমি একটা জিনিস উপস্থাপন করবা তখন শিক্ষক সেটা পছন্দ করবে। আবার কিছু উপস্থাপন আছে তোমার এরকম ভাবে, যদি আমি একটু দেখাই, এখানে এমন আছে যে এইখানে একটা দৃশ্য, ঠিক আছে, এবার নিচে এরকম একটু দিয়া এখানে একটা দৃশ্য, এই যে এগুলোকে স্তর এভাবে লিখতে হয়, ঠিক আছে। এই যে দেখো এই প্রথম স্তর লিখে দিলা, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, নিচের দিকে যাচ্ছে চতুর্থ স্তর। মানে এইভাবে যখন উপস্থাপন করবে শিক্ষকের সকল সেটা পছন্দ হবে, শিক্ষক ইমপ্রেস হবে, নাম্বার বেশি দিবে। এবং বিশেষ করে অঙ্ক, যে সকল সাবজেক্টে ম্যাথ আছে তোমরা ভালো ভালো ম্যাথগুলো করবে, কারণ ম্যাথে নাম্বার কাটার সুযোগ নাই। অ্যান্সার হলে শিক্ষকের ফুল মার্ক দিতে বাধ্য, তাই ম্যাথে সবাই A+ পায়। ম্যাথে সবাই ভালো ফলাফল করে যারা ম্যাথ ভালো পারে। কেন? কারণ ওকে নাম্বারে কাটতে পারে না। একটা রিটার্ন পয়েন্টে চাইলে 10-এর মধ্যে 7 বা 6 বা 8 দিতে পারে, 2-1 মার্ক কাটতে পারে, যেটা অঙ্কে করা পসিবল না। ক্লিয়ার? অনেক কথা বললাম, আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, দোয়া রইল তোমাদের সকলের জন্য। সুন্দর মতো পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।